হবে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো এখন আমি আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের সার্বিক বিষয় নিয়ে। তো শুরুতেই থাকছে যে মোট নাম্বার এবং বিষয়ভিত্তিক নাম্বারগুলো। তো আমি এগুলো পৃথক পৃথকভাবে বোঝানোর চেষ্টা করছি। তো শুরুতেই ইউনিটে হচ্ছে মোট বরাদ্দ নাম্বার হচ্ছে 120 নাম্বার। তো 120 নাম্বারের মধ্যে রেজাল্ট থাকবে 20 মার্কস এবং এমসিকিউ এ থাকবে 100 মার্কস। তো এই রেজাল্টের মধ্যে 20 এর মধ্যে 8 মার্কস হচ্ছে এসএসসি রেজাল্টে থাকবে, আর এখানে এসএসসি হচ্ছে 8 মার্কস এবং এইচএসসি হচ্ছে 12 মার্কস, অর্থাৎ এই যে 20 মার্কস হচ্ছে রেজাল্টে। অর্থাৎ এসএসসি রেজাল্টটাকে 1.6 দ্বারা গুণ হবে, এসএসসি রেজাল্টটাকে 1.6 দ্বারা গুণ হবে এবং এইচএসসি রেজাল্টটাকে 2.4 দিয়ে গুণ হবে। অর্থাৎ তোমরা যারা দুটাতেই জিপিএ 5 পেয়েছো তারা অলরেডি 20 এর মধ্যে 20 পেয়ে যাবে। ও যাদের প্লাসের কাছাকাছি আছে অর্থাৎ এ প্লাস নাই, তারাও টেনশনের কোনো কারণ নাই, খুব বেশি মার্কস না, অল্প মার্কের হয়তোবা ব্যবধান হবে। তো প্রতি ভুলের জন্য 0.25 করে কাটা হবে, অর্থাৎ 4টা এমসিকিউ ভুল করলে 1 মার্কস চলে যাবে। এটা অলরেডি হয়তো তোমরা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবগুলোতে একই সিস্টেম মেনটেন করে ওরা। আর এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ন্যূনতম পাস মার্কস হচ্ছে 40, অর্থাৎ 40 মার্কস যদি তোমরা পাও তাহলে তোমাদের সিরিয়াল আসবে আর কি। আবার এখানে আরো শর্ত আছে, সেটা হচ্ছে আমি পরে আসতেছি এটাতে, কারণ এখানে আবার বাংলা এবং ইংলিশে আলাদা করে পাস থাকতে হবে, তা না হলে আবার সিরিয়াল আসবে না। অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে যদি তোমরা আলাদা করে পাস করতে পারো তাহলে তোমাদের একটা সিরিয়াল আসবে। তো যাই হোক, তো এখন ন্যূনতম পাস মার্কস হচ্ছে 40, বাংলায় তাহলে 10-এর মধ্যে ন্যূনতম 3 পাইতে হবে, 3 হচ্ছে পাস মার্কস, অর্থাৎ 10-এর মধ্যে 3 পাইলে পাস। আর ইংরেজিতে হচ্ছে 15-এর মধ্যে ন্যূনতম 4 পাইতে হবে, 4 পাইলে এটা পাস মার্কস। পদার্থ, রসায়ন, গণিত, জীব, অন্যান্য যে অংশগুলো, এগুলাতে আসলে পৃথকভাবে কোনো পাসের সিস্টেম নাই, পৃথকভাবে পাস করতে হয় না আর কি। তো যাই হোক, আমি অনেকে হয়তো বা এইগুলোতে যদি ফুল মার্কসও পাও, দুইটার একটা যে কোনো বা দুইটাতেই ফেল অথবা যে কোনো একটাতে ফেল যদি করো তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, অর্থাৎ ফেল। তো যাই হোক, তাহলে আমরা বাংলাতে ন্যূনতম 3 উঠাবো। আর বাংলা এমন কিছু মানে কঠিন বিষয়গুলো আসে না যেগুলা তোমরা পারবা না। বাংলা ব্যাকরণ এবং বাংলার তোমার সাহিত্য থেকে আসবে। ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি ওরা যেটাকে ফোকাস করে সেটা হচ্ছে সমাস, কারক, ওই বর্ণগুলা, সাধারণত কোনটি অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এগুলা একটু ফলো করবা। আর আমি বিভক্তি এটাও আসি সাধারণত। তো তোমরা যারা আসলে বাংলা ব্যাকরণটা একটু পড়ছো, যারা একটু ব্যাকরণে ভালো, আমার মনে হয় না যে তাদেরকে নতুন করে পড়তে হবে। আর যেহেতু আশা করে পরীক্ষা দিচ্ছ সেহেতু একটু পড়ে আসাই ভালো। আর ইংরেজিতে পাস 15-এর মধ্যে 4 পেতে হবে, আসলে খুব আহামরি কোনো বড় একটা না। আর ইংরেজিটা সাধারণত খুব বেশি কঠিন আসে না, সহজগুলাই আসে এখানে সাধারণত। যেটা দেখবো যে 15-এর মধ্যে 8টা 10টা তোমরা অনায়াসেই পেয়ে যাবে অনেকেই। এখন যারা খুবই দুর্বল তাদের ক্ষেত্রে তো মানে পাস করা কঠিন হবেই। আর তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো বা ইংলিশে যারা একটু ভালো, তো ইংলিশের একবারে বেসিক বিষয়গুলো একটু দেখে আসবা আর প্রিভিয়াস প্রশ্নটা ফলো করার চেষ্টা করবা,
কারণ প্রিভিয়াস প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তো আমি আলোচনা শুরুর আগেই আরেকটা কথা বলে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রশ্ন ব্যাংকটা পড়বা সেটা হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি খুব ভালো, এই ইউনিটে রিপিট হয়, অনেকগুলো প্রশ্ন রিপিট পাবা তোমরা। এখন আমরা আসি, এখানে চারটা দেখতেছি, পদার্থ, রসায়ন, গণিত, জীব, এই যে চারটা আমাদের টার্ম। তো এখানে 25-25 করে থাকবে, কিন্তু এখান থেকে আমাদেরকে যে কোনো তিনটার অ্যান্সার করতে হবে, যে কোনো তিনটির অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমরা এখানে চারটার অ্যান্সার করব না, যে কোনো তিনটা। এখন কথা হচ্ছে যে কোন তিনটা আমরা অ্যান্সার করব, এটাই তো। তো এখন আমরা এগুলো আমাদের নির্দেশনা আছে যে কোনটা আমরা দাগাইলে কোনটা পাবো, কোনটা দাগাইলে না দাগাইলে কোনটা পাবো না। এখন কথা হচ্ছে যে দাগানোর উপর নির্ভর করবে তোমাদের চান্স। অনেকে দেখবা যে 2000 সিরিয়ালেও সাবজেক্ট পায়নি, আবার অনেকে দেখবা যে 4000, 5000, 6000 পর্যন্ত সিট বা সাবজেক্ট ফিস। তো এটা ডিপেন্ড করবে দাগানোর উপর। হয়তো আমরা অনেকেই যারা মেডিকেল পরীক্ষার্থী অর্থাৎ মেডিকেল প্রিপারেশন নিছি তারা হয়তো জীববিজ্ঞানটা খুব ভালো পারি, আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি সাধারণত পদার্থ আর গণিতটা তারা ভালোই পারি। তো মোটামুটি আমার কথা হচ্ছে যে ভালো পারা না পারার এটা ম্যাটার না, আমাকে একটা সিট নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। তো আমাকে যদি আমি সিট নিতে চাই তাহলে আমাকে সেভাবেই আমাকে অ্যান্সারগুলো করতে হবে। এখন আসি যে কোন বিষয়গুলোকে আমরা দাগাবো। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে মনে করো তুমি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ দাগাচ্ছ, গণিত দাগাচ্ছ না। হয়তো মনে করতেছো যে অথবা গণিত, জীববিজ্ঞান, পদার্থ দাগাচ্ছ, রসায়ন দাগাচ্ছ না। তাহলে কি হবে যে তুমি এই জীববিজ্ঞান রসায়ন রিলেটেড যে সাবজেক্টগুলো খুব ভালো ভালো সাবজেক্টগুলো একটাও পাবা না। তো আমরা এদিকে না যাই, আমরা আসলে কোন বিষয়গুলোতে দাগাবো, না দাগালে কোন সাবজেক্টটা পাওয়া না, এটা আমরা একটু বলার চেষ্টা করি। দেখো, এক নম্বরে হচ্ছে ফিজিক্স। ফিজিক্স যদি না দাগাও তাহলে কোন সাবজেক্টটা পাবা না, শুধু অনলি ফিজিক্স। ফিজিক্স তাহলে আমাদের ডিপেন্ড করতেছে শুধু একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স না দাগালে ফিজিক্স পাবো না, ব্যাস। তারপর ম্যাথ যদি না দাগাই তাহলে ম্যাথ পাবো না, এবং অ্যাপ্লাইড ম্যাথ এবং ম্যাথ, এই দুইটা সাবজেক্ট আমরা বঞ্চিত থাকবো যদি না দাগাই। তাহলে এখানে ভ্যারি করতেছে কোথায়, এটা তোমাকে দেখতে হবে যে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা কিন্তু বেশি ভ্যারি করতেছে না, কারণ এই দুইটা হচ্ছে মাত্র একটা, এই সাধারণত ফিজিক্সে শুধু ফিজিক্সেই পাবো না, ফিজিক্স না দেখালে ম্যাথ না দেখালে শুধু দুইটা, একটা হচ্ছে ম্যাথ এবং অ্যাপ্লাইড ম্যাথ। এখানে আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর কি, মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, মানে ম্যাথ না থাকলে কিন্তু পরিসংখ্যানও পাবা না। যাই হোক, এখন হচ্ছে কেমিস্ট্রি যদি না দাগাও তাহলে কি কি পাবা না, কেমিস্ট্রি পাবা না, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবা না, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবা না, মাইক্রোবায়োলজি পাবা না, বায়োকেমিস্ট্রি পাবা না, সয়েল সায়েন্স পাবা না, ফার্মেসি পাবা না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এই সাবজেক্টগুলো থেকে বঞ্চিত থাকতে হবে। আসলে তোমরা কি মনে করতেছো এই সাবজেক্টগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য? আমি মনে করি এই সাবজেক্টগুলো অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যেমন ফার্মেসি, এটা আসলে কি বলবো, এটা চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এই 3 ইউনিভার্সিটির ফার্মেসি খুব একটা ডিমান্ডেবল সাবজেক্ট। তোমরা হয়তো এখন জানো না, যখন ভর্তি হবা তখন এই কথাগুলো মনে পড়বে যে ভাই কি বলছে। আচ্ছা, যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো কেমিস্ট্রি যদি আমরা না দাগাই এই সাবজেক্টগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি।
তো আরেকটা হচ্ছে 4 নম্বর, বায়োলজি যদি না দাগাই, বায়োলজিকেও কিন্তু খুব অনেকগুলো সাবজেক্ট ভ্যারি করবে। যেমন বায়োলজি না দেখালে বোটানি পাবা না, জুওলজি পাবা না, মাইক্রোবায়োলজি পাবা না, বায়োকেমিস্ট্রি পাবা না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পাবা না, সয়েল সায়েন্স পাবা না, ফার্মেসি পাবা না। কতগুলো ভ্যারি করতেছে সাবজেক্ট। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি বায়োলজি দেখাইছি, তার মানে বায়োলজি দাগাইলে এই সাবজেক্টগুলো পাবো এমনটাও না। কারণ এই সাবজেক্টগুলো ডিল করবে কার সঙ্গে? কেমিস্ট্রির সঙ্গে। অর্থাৎ এই সাবজেক্টগুলো আমি যদি পেতে চাই তাহলে আমাকে কিন্তু কেমিস্ট্রিও দেখাতে হবে। বিষয়টা এমনটাই, দেখো এখানে আমি বলছি কি যে বায়োকেমিস্ট্রি, দেখো এখানেও কিন্তু বায়োকেমিস্ট্রি আছে, এখানে ফার্মেসি, এখানেও ফার্মেসি আছে। তুমি যদি বায়োলজিক্যাল সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কেমিস্ট্রিতে ভালো হতে হবে, কারণ বায়োলজি কেমিস্ট্রি একে অপরের পরিপূরক। তোমরা হয়তো এখন মনে করতেছো বায়োলজি আমি দুইটা পার্ট, হয়তো জুওলজি নয়তো বোটানি পড়বো, তাই তো? জুওলজি শুধু প্রাণীকেই পড়বো আর বোটানি বলতে শুধু উদ্ভিদেই পড়বো, এই ধারণাটা একদম ভুল। কারণ দেখো বায়োলজির যত রিয়াকশন, বায়োলজিক্যাল যত মানে ফাংশন সবগুলোই কেমিস্ট্রি নির্ভর। অর্থাৎ তুমি যদি বায়োলজি পেতে চাও কেমিস্ট্রিতে অবশ্যই তোমাকে ভালো হতে হবে। এখন তুমি দাগাও নেই, তাহলে কিভাবে তোমাকে বায়োলজি সাবজেক্টটা দিবে? তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি এদিকে আবারও আসতেছি। এবার আসো, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি ও ফিজিক্স, এই চারটার যে কোনো একটা না দাগালে, আবারও বলতেছি, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, যে কোনো একটা না দাগালে ও 10-এর নিচে পেলে এগুলো সাবজেক্ট পাবা না। অর্থাৎ তুমি যদি ম্যাথে 10-এর নিচে পাও তাহলে ম্যাথ পাবা না, ম্যাথ দাগাইলেও পাবা না। বায়োলজিতে যদি 10-এর নিচে পাও, বায়োলজি দাগাইলেও বায়োলজি সাবজেক্ট পাবা না। কেমিস্ট্রিও ঠিক সেম, কেমিস্ট্রিও পাবা না। এবং ফিজিক্সে যদি তুমি 10-এর নিচে পাও তার মানে ফিজিক্সও তুমি পাবা না। অর্থাৎ এটা হয়তো বুঝতে পারছো সবাই। আসলে এখানে আমার লাইভ ক্লাস যদি তোমরা বুঝতে কোনো সমস্যা হতে পারে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা পার্সোনালি আমাকে নক করার চেষ্টা করবেন। তো সার্বিক বিষয়ে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন আমার পরামর্শ যেটা থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমরা এখানে নাম সবচেয়ে ভ্যারি করছে হচ্ছে আমাদের কি, কেমিস্ট্রি এবং বায়োলজি। অর্থাৎ আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পেতে চাই তাহলে আমাকে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটা মাস্ট বি দাগাইতে হবে, কারণ এই দুইটাতে আমাদের অনেক সাবজেক্ট। তো এখানে না বোঝার কিছু নেই, খুব সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো। যেমন এখানটার ফার্মেসি খুবই খুবই ভালো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি খুব ভালো একটা ডিমান্ডেবল সাবজেক্ট, এখানটার মাইক্রোবায়োলজি ডিমান্ডেবল সাবজেক্ট, এখানে বায়োলজির মধ্যে বোটানি, জুওলজি মোটামুটি অনেক ভালো সাবজেক্ট। দেখো আমাদের বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে রিচ ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এইটা অন্তত বুঝতে হবে। তো আমি আর বেশি বলতে চাচ্ছি না, যে তোমাদেরকে অবশ্যই আমার পরামর্শ থাকবে যে কেমিস্ট্রি এবং বায়োলজি এদের দুইটাই অবশ্যই দাগাবা, তাহলে তোমাদের সিরিয়াল যদি দূরেও থাকে তারপরে তোমরা সাবজেক্ট পাবা। এখন কথা হচ্ছে, তুমি মনে করতে পারো না আমি তো গণিত ভালো পারি, কারণ আমি পদার্থ ভালো পারি, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি। তো তুমি যদি গণিত এবং পদার্থ ভালো পারো তাহলে আমি তোমাকে এগুলো দেখাইতে বলবো না। কেন বলবো না? কারণ তুমি গণিত পারো, পদার্থ পারো, এখন তুমি যেটা পারো তুমি সেদিকে যাও, সেদিকে ভালো করলেই, স্কোর ভালো আসলেই তুমি সাবজেক্ট পেয়ে যাবা। এখন তোমরা হয়তো মনে করতে পারো যে এইগুলা যদি গণিত এবং পদার্থ আমি দাগাই সেক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, কি জানো? সেটা হচ্ছে গণিত এবং পদার্থ যদি তুমি দাগাও তাহলে অনেক দূর সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাওয়া যায়। সাধারণত ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলা এগুলা কিন্তু যেমন
ত্রিপলি, সিএসই ইত্যাদি সাবজেক্টগুলো সাধারণত মানে অনেক দূর পর্যন্ত যায়, 3000, 4000, হ্যাঁ এমন সময় আসে 5000, 4000, 5000 অনায়াসেই যায়। তো আমি শুরুতেই বলছি যে আসলে আমাদের এখানে সিট সংখ্যা আমি মনে হয় বলিনি এখনো, সিট সংখ্যা হচ্ছে সিট হচ্ছে 1212টি, অর্থাৎ 1212টি সিটের মধ্যে যারা ম্যাথ এবং পদার্থ দাগাবে তারা 3000 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট প্রত্যাশী অর্থাৎ পাবে। অন্যদিকে জীব রসায়ন দাগালে কিন্তু এত দূর পর্যন্ত আসবে না, সর্বোচ্চ 2200, 2300, সর্বোচ্চ 2500 সাধারণত যায় না। আর এটার একটা রেকর্ড আছে, অর্থাৎ আমি শেষে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আসলে যে বিষয়টাকে ফোকাস করছি যে ভালো সাবজেক্টের মধ্যে এই দুইটা অবশ্যই দেখাতে হবে, কিন্তু এই দুইটাতে সিরিয়াল ভালো নিয়ে আসতে হবে। আবার এটাও বলছি যারা পদার্থ এবং গণিত ভালো পারে তারা অবশ্যই এই দুইটাই যাতে দেখায়, বাকিরা অন্য কিছু দেখায়। তো আমাদের কিন্তু এই দুইটাকে ভুলা চলবে না, এই দুইটাতে অন্তত আমাদেরকে পাস করতেই হবে। এই দুইটা পাস করে দেন এইদিকে, অর্থাৎ এইদিকে যদি তুমি গণিত জিপে একও না পাও, এগুলোতে যদি 25-এর মধ্যে 25 পাও তারপরে তো তোমার সিরিয়াল চলে আসবে, কিন্তু এইগুলোতে ফেল করলে তোমার কোনো সিরিয়ালে আসবে না, অর্থাৎ তুমি ফেল। তো যাই হোক, আমরা এখন অনুষদ নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে সাধারণত দেখো, আমাদের বায়োলজিক্যাল একটা অনুষদ আছে। বায়োলজিতে এখানে বায়োলজিক্যাল যে রিলেটেড সাবজেক্টগুলো, যেমন মাইক্রোবায়োলজি, সয়েল সায়েন্স, বোটানি, জুওলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি, এই সাবজেক্টগুলো সাধারণত বায়োলজিক্যাল অনুষদে আছে। ইঞ্জিনিয়ারিং অনুষদে সাধারণত ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো, আর ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স দেখাতে হবে, তা নাহলে কখনোই এই সাবজেক্টগুলো পাবা না। তো ইঞ্জিনিয়ারিং অনুষদে সাধারণত হচ্ছে ত্রিপলি, সিএসই, এছাড়া আরো কিছু কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। আর একটা হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ ফরেস্ট্রি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এটা আলাদা, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা অনুষদ রয়েছে সায়েন্সের জন্য। একটা আছে ওশান অ্যান্ড ফিশারিজ। আসলে এই সাবজেক্টগুলোতে একটু আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক জট, মোটামুটি লেভেলের একটা জট আছে। তো তারপরে বলবো এই সাবজেক্টগুলো অনেক ডিমান্ডেবল। জট থাকার কারণ হচ্ছে আমাদের এখানে আসলে ওশানোগ্রাফি অ্যান্ড ফিশারিজের যে অনুষদটা, এই অনুষদটা অনেক আগের তৈরি এবং এখানে ল্যাব রুম বা সংকট ছিল, অনেক কিছু সংকট ছিল, কিন্তু ইদানিং নতুন ভবন করছে এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্যাকাল্টি করছে। তোমরা যারা আসবা পরীক্ষা দিতে অবশ্যই
ওশনোগ্রাফি অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট দেখবা, অনেক জাঁকজমক, বলার মতো না, আসলে দেখলেই বুঝতে পারবা অনেক সুন্দর একটা ফ্যাকাল্টি করছে। তো আশা করি এখন এই সাবজেক্টগুলোতে তেমন কোনো জট থাকার কথা না, থাকবে না। সায়েন্স ফ্যাকাল্টি এখানে আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তারপর মানে এই সাধারণত অ্যাপ্লাইড যে সাবজেক্টগুলো, অ্যাপ্লাইড এবং আসলে আমাদের হয়তো তোমরা অনেকে বলতে পারো সায়েন্স ফ্যাকাল্টি বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ সায়েন্স তো সবই সায়েন্স, আবার সায়েন্স ফ্যাকাল্টি কেন? আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি একটাই ছিল, সব সাবজেক্টগুলো একখানেই ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শুরু লগ্ন আর কি, তো যখন দেখা যাচ্ছে যে সায়েন্সের বিশ্ববিদ্যালয় যখন মানে সময় দীর্ঘ সময় ধরে চলতেছে, তখন অবশ্যই সাবজেক্টগুলো মানে বাড়তি বাড়তি সাবজেক্ট দিতে হচ্ছে, কারণ স্টুডেন্ট বেশি, আর সাবজেক্ট বেশি করার ক্ষেত্রে এই সায়েন্স ফ্যাকাল্টিতে আর জায়গা হচ্ছে না, সংকুলান হচ্ছে না, এই জন্য সাধারণত ফ্যাকাল্টিগুলোকে আলাদা আলাদা করা হয়েছে। তো সায়েন্স বলতে কি এটা আলাদা কিছু না, এটাই সবই সায়েন্স, কিন্তু এখানে কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন জুওলজি যে সাবজেক্টটা সাধারণত জুওলজি সাবজেক্ট না, জুওলজি সাবজেক্ট, বোটানি সবকিছুই আগে সায়েন্স ফ্যাকাল্টির অধীনেই ছিল, কিন্তু এখানে জায়গার সমস্যার কারণে আস্তে আস্তে সবগুলাই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি তৈরি করছে এবং বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো সবাইকে এখানে নিয়ে গেছে। তো যাই হোক, আমি এসব বলতে চাচ্ছি না, এসব তোমরা হয়তো যারা ভর্তি হবা বা চান্স পাবা তারা এইসব শুনবা। তো আমি যেটা বিষয় নিয়ে আমি ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নম্বর বন্টন এবং মানে পরীক্ষাগুলো কিভাবে, হ্যাঁ এখন আমরা আসি যে পরীক্ষাগুলোতে সাধারণত মানে কি আমি পড়বো কি আর আসবে কি, এটা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় ভালো হয়। দেখো, বিগত বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, অর্থাৎ বিগত বছর বলতে কি বিগত অনেক দিন থেকেই তো পরীক্ষা হচ্ছে, তোমরা তোমাদের বিশেষ করে 2015 থেকে যদি ধরো, 15, 16, 17, 18, 19, 20, 21, এই 4-5 বছর যদি স্টাডি করো, অর্থাৎ 5-6 বছর যদি স্টাডি করো প্রশ্নগুলোকে, তো আমার মনে হয় 30 থেকে 40% একবারে রিপিট পাওয়া, এতে কোনো সন্দেহ নেই। তবে সবগুলাই রিপিট আসবে না, আর বিশেষ করে পানকৌড়ি বইটাতে যে প্রশ্নগুলো যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। আর দ্বিতীয়ত হচ্ছে যে জয়কলি বইটা, ওটাও কিন্তু হ্যাঁ ও বইটা ভুলে ভরা, ঠিক আছে, অনেক ভুল আছে এটাতে, ভুল থাকলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে। আমরা যখন কোচিং করতাম বড় ভাইয়েরা ওরা বলতো যে আসলে ওই বইটা কিনিও না, ওখানে ভুলে ভরা, তো আমরা মোটামুটি ভুল পাইছি, তারপরও আমি বলবো ওই বইটাতে অনেক ইনফরমেশন আছে। যেমন আমি একটা প্রশ্ন সলভ করলাম, জাস্ট একটাই করলাম, তাই তো, এখন ওই একটা প্রশ্ন যে জায়গা থেকে হয়েছে ওই জায়গা থেকে তো ওটাই হুবহু রিপিট নাও হতে পারে, এবং ওই জায়গা থেকে প্রশ্নগুলোকে টাচ করা হচ্ছে, যেহেতু ওই জায়গা থেকে আসতে পারে, এবং ওই জায়গার যে ব্যাখ্যাটা পানকৌড়ি বইয়ে মোটামুটি ভালো আছে এবং জয়কলিতেও সুন্দর করে দেওয়া। তো তোমরা অবশ্যই এই দুইটা বই ফলো করবা এবং এখান থেকে পড়ার চেষ্টা করবা, আর প্রশ্ন ব্যাংকটা বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই তোমরা চান্স খুব সহজ হয়ে যাবে। এবং তার আগে আরো কয়েকটা কথা বলি, আমি হচ্ছে বাংলাটা বিষয় নিয়ে আলোচনা করি। বাংলা তো বলে দিছি যে আসলে এখান থেকে তোমরা হয়তো বলতে পারো বাংলায় ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্য থেকে কোনটা থেকে কতগুলো করে আসে, এটার কোনো নির্দিষ্ট কোনো মানে নিয়ম নেই, বা ওরা কোনো নির্দিষ্ট ওয়ে দেয়নি। ওরা যদি মনে করে যে বাংলা আমরা সাহিত্য থেকেই 10টা দিয়ে দেবো, এতে করার কিছু নেই। যদি মনে করে যে বাংলা ব্যাকরণ থেকেই 10টা দেবো, তারপর আমাদের কিছু করার নাই। তবে আমি যতটুকু জানি যে যতটুকু আমি ইয়ে করে দেখছি যে 10টার শুধু ব্যাকরণ থেকে বা সাহিত্য থেকে থাকবে না, 2টা থেকেই থাকবে, হয়তো 6, 4 এরকম করে থাকবে আর কি। আচ্ছা যাই হোক, তোমরা যারা যেগুলো পড়ছো ইন্টারমিডিয়েটে যা পড়ছো, বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, মোটামুটি হয়ে যাবে আমার মনে হয়। তারপরও তোমরা প্রশ্ন ব্যাংকটা একটু দেখলেই হয়ে যাবে। আর ইংলিশ হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখো, প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাগুলো পড়ো,
ওই দেখবা যে 10টা চলে আসে, 10টা বা 9টা 8টা একবারে দেখবা, বা হুবহু না আসলেও ওই একই স্ট্রাকচারে দেবে, অবশ্যই দেবে। পদার্থর কথা বলি, পদার্থ আসলে এখানে তেমন খুব গভীর থেকে প্রশ্ন হয় না, বা বড় বড় ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করে না। যেগুলো ম্যাথ হয়তো মনে মনে করতে পারবা, বা 2 লাইনের ম্যাথ একবারে সহজ, বা নিচের কোনটি পরন্ত বস্তু তৃতীয় সূত্র, নিচের কোনটি পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র, ভরবেগের মাত্রা কি, ভরবেগের একক কি, হ্যাঁ, এই বিষয়গুলোকে প্রাধান্য দিবে। কোনটি স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি। তারপর বলবে যে ছোট ছোট যে ম্যাথগুলো সাধারণত এইগুলা এখানে সাধারণত দেয়, ছোট ছোট ম্যাথ, একবারে ছোট ছোট ম্যাথ। আর রসায়ন নিয়ে মানে চিন্তা করার কোনো বিষয় না। যারা পাঠ্য বইটা যাদের ভালো করে পড়া আছে, প্রত্যেকটা সূত্র ভালো করে দেখা আছে, হ্যাঁ, তো আমি মনে করি তার প্লাস পয়েন্ট। অর্থাৎ সে যদি কোনো বাজারে যে বইগুলো আছে অ্যাডমিশন টেস্ট রিলেটেড, সে যদি কোনো বই ফলো না করে, আমি মনে করি সে কেমিস্ট্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে মানে 100% অ্যান্সার করতে পারবে। তো আসলে এরা 100% অ্যান্সার মানে তোমরা যাতে না করতে পারে এরকম 2-একটা ওরা দেয়, তুমি যেটা মনে করবা যে পারবে না, এটা সবাই পারবে না, এটা স্বাভাবিক। তো যাই হোক, পদার্থ নিয়ে রসায়ন নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসো গণিত। গণিতটা একটা ভাববার বিষয়। অনেকে হয়তো মনে করে যে গণিত বলতে শুধু ম্যাথ, শুধু ম্যাথ। এই ধারণাটা ভুল। আমি মনে করবো এই ধারণা তোমাদের ভুল। হ্যাঁ, কিছু যেমন বুয়েট, গণিত মানেই ম্যাথ হচ্ছে বুয়েটের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা মানে ম্যাথ সলভ করে দেওয়ার, মানে ম্যাথ তোমাকে সলভ করে অ্যান্সারটা করতে হবে, এমন ম্যাথ তারা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এমনটা হয় না। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমি, এখানে ম্যাথগুলো বলতে সিম্পল ম্যাথ, একেবারে কোনো জটিলতার কিছু নেই। কিছু কিছু প্রশ্ন দেখবা যে ম্যাথ না করেই তুমি উত্তর দাঁড়িয়ে দিচ্ছ, হ্যাঁ, এমনটাই হয়। তো তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করছো তারা হয়তো বিষয়টা অবগত। আর কিছু কিছু ম্যাথ বলতে কিছু কিছু আমরা বলি না মানসাংখ্য, আসলে মানসাংখ্য হচ্ছে তো মনে মনে অঙ্ক করা। এই যে কিছু কিছু অঙ্ক থাকবে মনে মনে অঙ্ক করা, মানে অর্থাৎ তুমি দেখলেই বুঝতে পারবে এই উত্তরটা হবে। আর ছোট ছোট যে ম্যাথগুলো এগুলো তো আসবেই, একবারে যে সবগুলো সহজ দিবে এমনটা কিন্তু না, এই ধারণাও ভুল। এখানে হয়তো 25টার ভিতর 15টা 16টা এমন সহজ দিবে তাতে সবাই পারে, 10টা জটিল থাকবে। এই 10টার ভিতরে যারা 4টা 5টা বা 3টা 4টা 5টাও দাগাইতে পারবে, আমার মনে হয় সেই ভালো একটা সিরিয়াল নিয়ে আসতে পারবে। যাই হোক, এবার আমরা আসি জীববিজ্ঞান নিয়ে, বায়োলজি। তো বায়োলজি যারা সাধারণত মেডিকেল মানে প্রিপারেশন নিচ্ছে যারা, তাদের জন্য আমি মনে করি 25-এর মধ্যে 25-এ পেয়ে যাবা, এতে কোনো সন্দেহ নেই। তো বায়োলজি খুব ইজি হয়, এবং যারা মেডিকেল প্রিপারেশন নেওনি, বায়োলজিতে অনেকে দুর্বল বা নিজেকে দুর্বল মনে করো, বা আসলে যে বিষয়টা আমরা পড়ি না, কম পড়ি, সেই বিষয়টাতে আমাকে দুর্বল মনেই হওয়া স্বাভাবিক। যেই বিষয়টা আমরা বেশি পড়ি সেটাতে আমরা দুর্বল কম। তো আসলে জীববিজ্ঞান আমাদের 2টা পার্ট, তো মানে জুওলজি বোটানি দুটাই। তো আসলে বোটানিটা আসলে বিশেষ করে বেশি একটু মানে কঠিন মনে হয়, আর কঠিনই তো, তো আবার ভালো করে পড়লে খুব সহজ হয়। তো এই বইটা তোমরা চেষ্টা করবা, ওই তোমার হাইলাইটার দিয়ে তোমরা যারা দাগাইছো বইটা, মেইন বইটা, পাঠ্য বইটা, তো সেই বইটা থেকে তোমরা বইটা রিভিশন দিবা আগে। তারপর বাজারের যে বইগুলো, বিশেষ করে পানকৌড়ি আর জয়কলি, এই 2টা বই একবার রিভিশন দিবা, ব্যাখ্যা সহ সুন্দর করে পড়ার চেষ্টা করবা। আর এখান থেকে ডিপ বলতে কোনো কিছু নাই, এখানে প্রশ্নগুলো খুবই সহজ সরল হয়। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে মনে হবে বায়োলজি এত সহজ দিছে তার বলা যাচ্ছে না, কিন্তু যারা হয়তো মেডিকেল প্রিপারেশন নেওনি তারাও হতাশ হওয়ার কিছু নেই, তারাও ভালো করে দাগাইতে পারবা।
2017-18 ব্যাচ, আমি 2017-18 ব্যাচের স্টুডেন্ট। তো আমি যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমি মেডিকেল প্রিপারেশন নিইনি, তখন জীববিজ্ঞানে ছিল 25-25-50, অর্থাৎ জুওলজিতে 25 এবং 25 তো না, 20-20 করে, জুওলজিতে 20 এবং বোটানিতে 20। তো মাশাআল্লাহ আমি দুটাই দাগাইছি, এবং দুইটা দাগার ফলে আমার দুইটাই 20-40-এর মধ্যে আমার 37 মার্কস পাইছি আর কি, 3 মার্কস কাটা গেছে, অর্থাৎ আমি কিন্তু 40টা দাগাইছি, 3 মার্কস গেছে। তার পাশাপাশি আবার এখান থেকে 0.75 আমার 75 তো হ্যাঁ 75 করাই। তো তোমাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভুল ভাল দাগাবা না, ভুল থেকে সাবধান, ভুল না দাগাইলে তোমাদের চান্স হবে আশা করছি। আর দেখো, ভুল শুধু যে ভুলটা দাগাচ্ছ সেটাই যে ভুলটাই ভুল এমনটা না, তোমার মেইন মার্কস থেকেও তোমার 0.25 কাটা যাচ্ছে। তো কি এটা, এই 0.25 হয়তো মনে হচ্ছে যে এটা স্বাভাবিক, কিন্তু দেখবা যে এই 0.25 এর জন্য যে কতদূর সিরিয়াল পিছনে চলে যায়। তো এটা পরীক্ষা যারা দিছো, অলরেডি দিয়ে দিছো, অনেকে ঢাকা রাজশাহী, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো হয়তো বা অনেকেই। তো বিষয়টা হয়তো তোমরা কম্পারিজন যদি করছো, কেউ করছে কেউ করে নাই, হয়তো অনেকে করছে যে আমি এত পাইছি, আমার থেকে একজন এত মাত্র 0.25 বেশি পেয়ে তার সিরিয়াল এত। হয়তো যারা জানে, আর জানলে ভালো, আর না জানলে আমার কাছে জানার চেষ্টা করো যে 0.25 বা 0.15 এর জন্য অনেক দূর পিছনে সিরিয়াল চলে যায়। এমনও হতে পারে যে 0.25 এর জন্য 1000 পিছনে যেতে পারে, 500 পিছনে যেতে পারে, 300 পিছনে যেতে পারে। হ্যাঁ, এটা যদি এমন হয় যে সিট আছে 1212, তোমার 1000 সিরিয়াল হচ্ছে, সে পাইছে মনে করো 60, তুমি 59.75 পাইছো, তোমার সিরিয়াল হচ্ছে 2000, তাহলে কত দূর চলে গেল? তাহলে কি আর চান্স হবে? হবে না। তো এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট একটাই থাকবে যে ভুল বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবা, আর সার্বিকভাবে যে আমি যেটা আলোচনা করার চেষ্টা করলাম সেটা মেনটেন করে চলার চেষ্টা করবা। ইনশাল্লাহ চান্স না হয়ে পারবে না, অবশ্যই চান্স হবে। তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা। সবাই আসো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আশা করি সবাই চান্স পাও। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই একটা প্রশ্ন করে যে ভাইয়া কত ঘন্টা পড়বো, ভাইয়া কিভাবে পড়বো। আসলে আমার কাছে একটাই উত্তর, সেটা হচ্ছে তোমার শরীর, অর্থাৎ তোমার বডি যত ঘন্টা রিসিভ করতে পারে, অর্থাৎ তুমি যত ঘন্টা পড়লে নিজেকে কমফর্টেবল মনে করো, বা আমি পারবো, আমার দ্বারা হবে, ঠিক এতটুকু, এর বেশি না। কেউ 5 ঘন্টা পড়লেই সে যথেষ্ট পড়তে পারে, কেউ 14 ঘন্টা পড়তে হয় কাউকে। আর আমি মনে করি যে পরীক্ষা যেহেতু সামনেই, বেশি দিন না, সেহেতু একটু ভালো করে পড়াটাই বেটার হবে বলে আশা করি। তো আমার জন্য সবাই দোয়া করবে, আর তোমাদের সবার জন্য শুভকামনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর যাদের জানতে কোনো কিছু জানার যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করবা, ফেসবুকে নক করতে পারো, হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, যে কোনো উপায়ে বা ওয়েতে আমাকে নক করার চেষ্টা করবা, তাহলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।